নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। স্টোরি ইন 003 এর 38তম এপিসোডে সবাইকে স্বাগত। আমি প্রতি শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনাদের মাঝে আসি গল্প শোনাতে। গল্প শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকুন। গত শনিবার শুনেছেন লেখিকা পাপিয়া সাহার কলমে মৃত্যুদূত গল্পের প্রথম পর্ব। আজ শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ, প্রিয়ঙ্কার চরিত্রে পপি, সহযোগিতায় তিতলি। অনেক দিন পর এক রাতে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা হয় তার প্রথম প্রেম বা ভালোবাসার মানুষ শুভাশিসের সঙ্গে। শুভাশিসকে প্রিয়ঙ্কা শুভদা বলে ডাকে। শুভাশিস তাকে একটি ঠিকানা দিয়ে বলে আগামীকাল সন্ধ্যা 6টার সময় দেখা করতে। শুভাশিসের মায়া জড়ানো ডাকে সাড়া না দিয়ে প্রিয়ঙ্কা থাকতে পারে। তারপর আজ গল্পের দ্বিতীয় পর্ব। শুভাশিসের থেকে বিদায় নিয়ে পিসির বাড়িতে যখন প্রিয়ঙ্কা পৌঁছালো তখন অনেক রাত হয়ে গেছে। ফ্রেশ হয়ে শুতে যাচ্ছিল, তখন পিসি তাকে খেতে বলল। কিন্তু প্রিয়ঙ্কা জানালো শনিবার সে জল আর ফল ছাড়া কিছুই খায় না এবং সেটা সে শুটিংয়ের ফাঁকে খেয়ে নিয়েছে, তাই এখন সে ঘুমাবে। প্রিয়ঙ্কা আলো লিভিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে ভাবতে লাগলো। শুভাশিস দা যতই বলুক টিমটিমে আলোর জন্য প্রিয়ঙ্কা ভুল দেখেছে, কিন্তু সেটা মোটেও না। প্রিয়ঙ্কা যত ভাবছে ততই অবাক হয়ে যাচ্ছে যে শুভাশিসদার চেহারা এত খারাপ হয়ে গেছে। অনেক দিন পেট ভরে না খেয়ে থাকলে মানুষের শরীর যেমন হয়ে যায়, শুভদাকে আজ যেন তেমনই লাগলো। প্রিয়ঙ্কার আরও একটা কথা মনে পড়ল, সেটা হলো শুভদার ঠান্ডা হাত। কথাগুলি মনে হতেই বিছানায় উঠে বসলো সে। নিজের হাতে প্রিয়ঙ্কা হাত রেখে দেখলো, হ্যাঁ, একটু আগে যদিও সে হাত মুখ ধুয়েছে তাই হাতটা ঠান্ডা ঠিকই, কিন্তু শুভদার হাতটা মনে হলো একটু বেশিই ঠান্ডা ছিল। নাকি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম বলে হয়তো অত ঠান্ডা মনে হয়েছিল। হ্যাঁ, সেটাও তো হতে পারে। ইনফ্যাক্ট সেটাই হয়েছে। রিল্যাক্স হয়ে আবার শুয়েই পড়ছিল, কিন্তু বালিশে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার তার মনে পড়ে গেল। পরদিন একটু বেলাতেই ঘুম ভাঙল প্রিয়ঙ্কার। যেহেতু দিনটা রবিবার, সুতরাং কোনো তাড়া ছিল না ঘুম থেকে ওঠার। এদিকে নিজের বাড়ি থেকে ফোন আসছে, বাড়ি ফিরতে হবে তাকে। আজ কোনো কাজ নেই, তাই সে খুব খুশি, মুডও বেশ ভালোই। সকাল সকাল খোশ মেজাজে চা আর জলখাবার খেয়ে পিসির বাড়ি থেকে বিদায় নিল। যদিও পিসি তাকে দুপুরের খাবার খেয়ে তারপরে যেতে বলেছিল, কিন্তু সে কোনোভাবে আজ আর নয় কাল বলে কাটিয়ে দিল এবং সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু অদ্ভুত, দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গত রাতের গা ছমছমে রাস্তাটাও ভালো লাগছে প্রিয়ঙ্কার। রিক্সা দেখতে পেলেও এখন তাতে ওঠার ইচ্ছা নেই তার। পথে যেতে যেতে প্রিয়ঙ্কার দুম করে গত রাতের কথা মনে পড়ে গেল। যে রাস্তায় দাঁড়িয়ে গত রাতে শুভদার সঙ্গে কথা হচ্ছিল, সেই রাস্তায় এসে
প্রিয়ঙ্কার হাতটা নিজের ব্যাগে চলে গেল, কারণ শুভদার লেখা ঠিকানাটার কাগজটি এই ব্যাগেই আছে। সে ব্যাগটা খুলে দেখলো, হ্যাঁ, চিরকুটটা রয়েছে। প্রিয়ঙ্কার মনে পড়ল, তার মানে আজ সন্ধ্যা 6টায় ওই ঠিকানায় যেতে হবে। শুভদা এমনভাবে বলল, যাগ্গে একটা ফোন করি। হাঁটতে হাঁটতে সে শুভদার নাম্বারটা সার্চ করলো, কিন্তু না পেয়ে হতাশ হলো। তার পরক্ষণেই মনে পড়ল, ওহো, এটা তো আমার নতুন ফোন। আজ শুভদার সঙ্গে দেখা করে নাম্বারটা চেয়ে নেব। ইতিমধ্যে প্রিয়ঙ্কা হাঁটতে হাঁটতে সেইখানটায় চলে এসেছে যেখানে শুভদার এক বন্ধুর বাড়ি হবার কথা। গতরাতে শুভদার দেওয়া রাস্তার বর্ণনা বলছে যে হ্যাঁ, এই বাড়িটাই। একতলায় একটা বাইরের বারান্দাও আছে। হয়তো কাল রাতে শুভদা এখানেই বসেছিল, এখান থেকেই তাহলে আমায় দেখতে পেয়েছে। প্রিয়ঙ্কার মনে হলো, এবার ডাকবো শুভদাকে, ঠিক হবে ব্যাপারটা। কিছুক্ষণ দমনা করে অবশেষে বাড়ির কলিং বেল বাজিয়েই দিল সে, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে আবার বেল বাজাতে যাবে, তখনই তার চোখ পড়ল দরজায় তালা। যা দূর, তাহলে বোধহয় শুভদা আমার আগেই বেরিয়ে গেছে, নিজের বাড়িতে পৌঁছেও গেছে এতক্ষণে। আর এই বাড়ির লোকেরা হয়তো রবিবার বলে ঘুরতে যেতে পারে। যাকগে, আমি আর দেরি না করে বাড়িই যাই। প্রিয়ঙ্কা আর দাঁড়ালো না সেখানে। এইবার সে নিজের বাড়ির পথ ধরল। সকাল 11:30টায় সে নিজের বাড়ি পৌঁছেও গেল। সারাদিন ভালোভাবে কেটেও গেল। এখন বিকাল 5টা বাজে। প্রিয়ঙ্কা এবার ঘুম থেকে উঠে রেডি হচ্ছে সেই ঠিকানায় যাবার জন্য, যে ঠিকানায় তার অপেক্ষায় রয়েছে তার প্রাক্তন প্রেমিক শুভাশিস বা শুভদা। বিকাল 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেল প্রিয়ঙ্কা। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে এসেছে, দিন ছোট হয়ে আসছে, ফলে 6টা মানে এখন পুরো অন্ধকার। পথে হাঁটতে হাঁটতে প্রিয়ঙ্কা ভাবল, আচ্ছা, শুভদা তো নিজের বাড়িতে আমায় ডাকতে পারতো, খামোকা অন্য জায়গার ঠিকানা দিল কেন? আমাদের মধ্যে এখন তো কোনো প্রেম ঘটিত সম্পর্কও নেই যে তার বাড়ির লোকের আপত্তি থাকবে। শুভদার বাড়িটা তো আমার বাড়ির কাছাকাছি, তাহলে এত দূরে শিবপুরের দিকে ডাকার কি দরকার ছিল? ধুর, হাঁটতে ভালো লাগে না। সুতরাং পাড়া থেকে বেরিয়ে সে একটা রিক্সা নিয়ে রিক্সায় চেপে বসলো আর মনে মনে ভাবলো, ধুর, কাল রাত্রিতে যদি ফোন নম্বরটা শুভদার থেকে নিয়ে নিতাম তাহলে ভালোই হতো, এখন একটা ফোন করে নিতে পারতাম। প্রিয়ঙ্কা যখন এই সব ভাবছিল ততক্ষণে রিক্সা শিবপুর শ্মশান ঘাটের একদম কাছে পৌঁছে গেছে। রিক্সাটা থেমে গেল। রিক্সা থেমে যেতে প্রিয়ঙ্কা বলল, কি ব্যাপার দাদা, রিক্সা থামালেন কেন? রিক্সাওয়ালা বলল, রিক্সা আর যাবে না দিদি, এখানেই নেমে যেতে হবে। এখানেই? কিন্তু আমার তো আরো একটু দূরে যাওয়ার কথা, ঠিকানা তো সেই কথাই বলছে। হ্যাঁ দিদি, আপনি যে ঠিকানাটা দেখাচ্ছেন সেটা শ্মশান ঘাটের থেকেও কিছুটা দূরে। ওই বাদিকের রাস্তা ধরে সোজা চলে যান, তবে রিক্সা আর যাবে না। প্রিয়ঙ্কা এইবার রিক্সাওয়ালার দেখানো সেই পথ শ্মশানের পশ্চিম প্রান্ত দিয়ে হাঁটতে শুরু করলো। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সে লক্ষ্য করলো, সেটা রিক্সাওয়ালার চাহনিতে। সেই চাহনি খুব অদ্ভুত ছিল। কেন ওই রকম লাগলো লোকটার চাহনি? যখন ও আমাকে রিক্সায় তুললো, কই তখন তো এমন ছিল না। তাহলে ওই ঠিকানাটা দেখার সময়
ওই রকম অদ্ভুতভাবে আমার দিকে চেয়েছিল কেন? নিজের মনে কথাগুলি ভাবছে আর হেঁটে চলেছে সে। আমার মনে হলো যেন এক প্রকার পালিয়েই গেল রিক্সা ছুটিয়ে। নাকি সবটাই আমার মনের ভুল? না, মনের ভুল তো হতে পারে না। এসব ভাবতে ভাবতে প্রিয়াঙ্কা সোজা হাঁটছিল আর নিজের অজান্তে ঢুকে পড়েছিল এক অন্ধকার গলিতে। হঠাৎ তার ভাবনায় ছেদ পড়ল শ্মশানের ওদিক থেকে ভেসে আসা কুকুরের কান্নার শব্দে। অনেকক্ষণ ধরে কুকুরটা কাঁদছে। প্রথমে একটা কুকুর, তারপর তার সঙ্গে আরো দুটো কুকুরের কান্না মিশ্রিত হয়ে একটা আতঙ্কের সৃষ্টি করলো। এইবার সে লক্ষ্য করলো সে এতক্ষণ ধরে একটা অন্ধকার গলি দিয়ে হেঁটে চলেছে। এদিক ওদিক চেয়ে দেখলো প্রিয়াঙ্কা, কিন্তু না, কাউকে সে দেখতে পেল না। আর অদ্ভুত ব্যাপার, এই রকম গলিতে কুকুর থাকাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু কুকুরের কান্না দূর থেকে এলেও আশেপাশে কোনো কুকুর নেই। প্রিয়াঙ্কা আর না হাত দাঁড়িয়ে হাঁটা শুরু করলো। ভয় যে করছে না তেমনটা নয়, মনে হচ্ছে যেন নরকের অন্ধকারে ঢুকে গেছে। কুকুরের কান্না তখনও কানে আসছে। প্রিয়াঙ্কা এতক্ষণ মনে পড়ল যে মোবাইলের টর্চটা জ্বালায়, কিন্তু তার আর দরকার পড়ল না, কারণ সে শুভদার কথা অনুযায়ী একটা গেটের সামনে এসে দাঁড়িয়েছে। মোবাইলের আলোটা জ্বালালো, দেখলো হ্যাঁ, গেটের রংটা মরচে ধরা। ঠিকানা তো বলছে এটাই, কারণ পাশাপাশি আর কোনো বাড়ি তো চোখে পড়ছে না। গেটটা খুলল। বাড়িটার সামনে কিছুটা অংশ ঘাসে ঢাকা উঠান, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে ঘাসগুলো। প্রিয়াঙ্কার সামনে যে বাড়িটা মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেই বাড়িতে কি আলো জ্বলছে না কি জানি। যাকগে, প্রিয়াঙ্কা তবু দরজার কড়া নাড়ল। প্রিয়াঙ্কা কিন্তু ভয় পেলেও পিছিয়ে যায়নি, কারণ তার প্রথম প্রেমের প্রতি বিশ্বাসের জোরে। যাই হোক, এদিকে দুবার কড়া নাড়তেই যে ব্যক্তি দরজা খুলে বেরিয়ে এলো তাকে দেখে প্রিয়াঙ্কা ভীষণ অবাক। দরজা যে খুলল, সেই ছেলেটাকে সে অনেক আগে থেকেই চিনত। ছেলেটির নাম বাবাই। কিন্তু বাবাইকে দেখেই প্রিয়াঙ্কার মনে একটা কথা এসে উকি দিল, যেটা মোটেও খুব একটা শুভ কথা নয়, বরং অনেকটাই আশঙ্কার কথা বা ভয়ের কথা। প্রিয়াঙ্কা খুব অবাক হয়ে তাকিয়ে রইল দরজায় দাঁড়িয়ে থাকা বাবাইয়ের দিকে। প্রিয়াঙ্কার হিসাব অনুযায়ী বাবাইয়ের কোনো অর্থেই এখানে থাকার কথা নয়। ভীষণ ভয়ে প্রিয়াঙ্কার গলা শুকিয়ে গেল। ভয়ে ভয়ে সে প্রশ্ন করল, তুই এখানে কিভাবে? মানে আমি বলতে চাইছি। কিন্তু বাবাই খুব স্বাভাবিকভাবে হেসে উত্তর দিল, আরে কি আমতা আমতা করছিস কেন? হ্যাঁ, আমি এখানে, আয় ভিতরে আয়। প্রিয়াঙ্কা ঢোক গিলে বলল, আমি বোধহয় অন্যমনস্কভাবে পথ ভুল করে ভুল রাস্তায় এসে গেছি। এবার বাবাই সাবলীনভাবে উত্তর দিল, কিছু পথ ভুল করিসনি তুই, তুই ঠিক রাস্তাতেই এসেছিস। তোকে সুভাষিস ডেকেছিল তো? হ্যাঁ। মনে মনে প্রিয়াঙ্কার আতঙ্ক বেড়েই চলেছে। বাবাই বলল, হ্যাঁ, শুভ আর আমি, আমরা একসঙ্গেই থাকি এই বাড়িতে। যাক, তুই কি বাইরেই দাঁড়িয়ে কথা বলবি? ভিতরে আয়, শুভ আসছে। প্রিয়াঙ্কা প্রচন্ড ভয়ে ভয়ে একবার ডাকলো। বাবাই। বাবাই স্বাভাবিক কণ্ঠে বলল, বল। এবার মনের মধ্যে চেপে রাখা প্রশ্নটা করেই ফেলল প্রিয়াঙ্কা। আমি যতদূর শুনেছিলাম তোর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল,
তাও অনেক বছর আগে। আমি তখন স্কুলে পড়তাম। সালটা খুব সম্ভব 2005 অথবা 2006 হবে। আমি এও শুনেছিলাম অ্যাক্সিডেন্টে তোর মৃত্যু হয়েছিল, তোর একটা হাত বাদও গেছিল। কথাগুলো বলার সময় প্রিয়ঙ্কার গলা এতটাই কাঁপলো যে তার নিজের আর হয়তো বাবাইয়ের কানকে সেটা ফাঁকি দিল না। প্রিয়াঙ্কা বুঝতে পারছে তার শরীর কাঁপছে, তবে সেটা শীতে নয়, কোনো এক অজানা আতঙ্কে। এইবার বাবাই হয়তো বুঝে উত্তর দিল। আরে হ্যাঁ, আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিকই শুনেছিলি। এই দেখ, আমার একটা আঙুল বাদ গেছে, কিন্তু হাতটা পুরোপুরি বাদ যায়নি। এই কথা বলে একটা হাত বের করে দেখালো প্রিয়ঙ্কাকে। প্রিয়ঙ্কা মোবাইলের টর্চটা জ্বালিয়ে দেখল। হ্যাঁ, সত্যিই তো মধ্যমা আঙুলটা নেই বাবাইয়ের, কিন্তু হাতটা পুরোপুরি বাদ যায়নি। বাবাই এবার উত্তর দিল। এইবার নিজের নিজের চোখকে বিশ্বাস করবি নাকি লোকের কথাকে? আরে দেখ না, একটু আগে লোডশেডিং হয়ে গেল, তাই তো অন্ধকার খুব। তুই ভিতরে আয়, শুভদা তোর জন্য অপেক্ষা করছে। এবার প্রিয়াঙ্কা বলল, ও, তা শুভদা এখানে আসতে পারছে না? ও মনে হয় কোনো একটা কাজ করছে, তুই আয় না, আয়। বাবাইয়ের শেষের এই আয় ডাকটা যেন প্রিয়াঙ্কাকে টানলো। প্রিয়াঙ্কা এইবার বাড়ির ভিতরে প্রবেশ করে। এই সময় স্পষ্ট একটা কুকুরের কান্নার আওয়াজ তার কানে এসে লাগছিল। তার সারা শরীরের নোম খাড়া হয়ে গেল। একটা ঢোক গিলে প্রিয়াঙ্কা ভিতরে উপস্থিত হলো। আজ এই পর্যন্ত। এরপর প্রিয়াঙ্কার ভাগ্যে কি আছে জানতে আগামী শনিবার গল্পের তৃতীয় বা শেষ পর্বে আমার সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন,